আমরা যখন ইতিহাসের বড় বড় বিজয়ের কথা ভাবি তখন আমাদের চোখে কি ভাসে? সাধারণত তলোয়ারের ঝনঝনানি আর অসীম সাহসিকতার ছবি। কিন্তু লেখক মাসুদ খান আমাদের এক অন্য গল্পের দিকে নিয়ে যাচ্ছেন। চলুন আজ আমরা সেই সব ছায়াযোদ্ধাদের কথা শুনব যাদের নিখুঁত গোপন কৌশলই কিন্তু বদলে দিয়েছিল ইতিহাসের মোড়। আচ্ছা, গোপন বা সিক্রেট এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো কোনো ব্যক্তিগত কথা বা খুব বেশি হলে কোনো রহস্যের গন্ধ, তাই না? কিন্তু অবাক করা ব্যাপার হলো ইতিহাসের পাতায় এই একটা শব্দের আড়ালেই লুকিয়ে আছে এমন সব অবিশ্বাস্য কৌশল আর বিজয়ের গল্প যা আমরা প্রায়ই খেয়াল করি না। আর ঠিক এই পয়েন্টটাই ধরিয়ে দিচ্ছেন লেখক মাসুদ খান। তার বিশ্লেষণ বলছে ইসলামের ইতিহাসের অনেক মহাকাব্যিক বিজয়ের আসল চাবিকাঠি কিন্তু প্রকাশ্য যুদ্ধ ছিল না, বরং তা লুকিয়ে ছিল নিখুঁত সব গোপন কৌশলের মধ্যে। তো চলুন সেই অধ্যায়টাতেই ঢোকা যাক। আর এই কৌশলের শুরুটা হয়েছিল একেবারে গোড়া থেকেই। একদিকে যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছিল সম্পূর্ণ ভিন্ন এক বাহিনী। চলুন দেখি ইসলামের ইতিহাসের প্রথম অর্গানাইজড ইন্টেলিজেন্স মিশনটা ঠিক কেমন ছিল। সিরাতে ইবনে হিশামের বর্ণনা থেকে আমরা জানতে পারি নাখলা অভিযানের কথা। এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। এর লক্ষ্য কিন্তু সরাসরি যুদ্ধ করা ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল শত্রু থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকা, মানে তাদের সব তথ্য জোগাড় করা। কুরাইশরা কি ভাবছে, তাদের পরের চালটা কি হতে পারে, এই সব কিছু আগে থেকে জেনে যাওয়া। মিশনটার সিকিউরিটি লেভেলটা একবার ভাবুন তো। দলের নেতার কাছে একটা সিল করা চিঠি দেওয়া হলো, কিন্তু দলের বাকি কেউ জানেই না তাদের আসল গন্তব্য কোথায় বা কাজটাই বা কি। নির্দেশ ছিল যাত্রার শুরুর ঠিক 2 দিন পর চিঠিটা খুলতে হবে। এই পর্যায়ের গোপনীয়তাই বলে দেয় কৌশলটা কতটা সুচিন্তিত আর নিখুঁত ছিল। যে কোনো সফল মিশনের পেছনেই তো থাকেন কিছু অসাধারণ যোদ্ধা। এবার আমরা ইসলামের ইতিহাসের সেই সব অদৃশ্য যোদ্ধাদের কথা জানব যাদেরকে আজকের যুগের স্পেশাল ফোর্সের সঙ্গেও তুলনা করা চলে। মজার ব্যাপার হলো এই যোদ্ধাদের কৌশলগুলো কিন্তু একদমই একরকম ছিল না। যেমন ধরুন, বশির ইবনে সাদ ছিলেন পুরোপুরি স্টিলথ অপারেশনের মাস্টার। তিনি দিনের বেলা লুকিয়ে থাকতেন আর শুধু রাতের অন্ধকারে শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিজের কাজ করতেন। অন্যদিকে মুহাম্মদ ইবনে মাসলামা ছিলেন অনেকটা যেন সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্পেশাল অপসের এক্সপার্ট। তার কাজই ছিল সুনির্দিষ্ট টার্গেটেড অপারেশন চালানো। আচ্ছা, তলোয়ারের যুদ্ধের চেয়েও কিন্তু অনেক সময় কঠিন হয়ে ওঠে বুদ্ধির লড়াই, মানে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এবার আমরা এমন একটা অধ্যায়ে যাব যেখানে কোনো অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য আর বিশ্বাসকে কাজে লাগিয়ে একটা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন। 10,000-এরও বেশি শত্রু সৈন্যের এক বিশাল জোট মদিনার শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। শহরের ভেতরে তখন ভয়, ক্ষুধা আর চরম অনিশ্চয়তা। এমন একটা অবস্থায় সরাসরি যুদ্ধ করাটা ছিল প্রায় অসম্ভব। সহি মুসলিমের বর্ণনায় আমরা পাই হুজাইফা ইবনুল ইয়ামানের সেই অবিশ্বাস্য এক মিশনের কথা। হাড় কাঁপানো ঠান্ডা আর নিকোষ কালো অন্ধকারের মধ্যে একাই শত্রু শিবিরে ঢুকে তাদের ভেতরের খবর নিয়ে আসা, এটা শুধু সাহসের ব্যাপার ছিল না, এর জন্য দরকার ছিল অসাধারণ দক্ষতা আর ঠান্ডা মাথার। আর এই পর্যায়ে গল্পের মঞ্চে আসেন নোয়াইম ইবনে মাসুদ। তার ঘটনাটা আমাদের দেখায় যে একজন মানুষও যদি সঠিক কৌশল জানে, তাহলে সে একাই একটা গোটা সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। এই কৌশলের মূল কারিগর ছিলেন নোয়াইম ইবনে মাসুদ। তিনি তখন মাত্র ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মজার ব্যাপার হল শত্রু জোটের কেউই এই খবরটা জানত না, আর এই সুযোগটাই তিনি কাজে লাগান। তিনি বাড়ি বাড়ি করে প্রথমে কুরাইশ, তারপর ঘাতাফান এবং শেষে বনু কুরাইজা, এই 3টি শিবিরে যান। আর প্রত্যেক শিবিরে গিয়ে এমনভাবে কথা বলেন, এমন সব তথ্য দেন, যাতে তারা একে অপরকে চরম সন্দেহ করতে শুরু করে, আর তাদের জোটের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। আর এই অবিশ্বাস্য সাইকোলজিক্যাল গেমের ফলাফল কী ছিল জানেন? শূন্য, মানে জিরো ব্লাডশেড। একটাও তীর না চালিয়ে, একটাও তলোয়ার না চালিয়ে শত্রুদের সেই বিশাল জোটটা শুধুমাত্র সন্দেহের বশে ভেতর থেকেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর মদিনা শহর রক্ষা পায়। এটা ছিল ইন্টেলিজেন্সের এক চূড়ান্ত বিজয়। খন্দকের যুদ্ধের মতো এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন উদাহরণ ছিল না।
বরং এই গোপন কৌশল আর গোয়েন্দাগিরির রীতিটাই পরবর্তীতে মুসলিম সাম্রাজ্যগুলোর রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। দেখুন, এই কৌশলের ধারাটা কিন্তু পরেও চলতে থাকে। যেমন আব্বাসীয় খেলাফতের উত্থানের পিছনে কাজ করেছিল আদ-দাওয়া নামে এক বিশাল গোপন নেটওয়ার্ক। আবার এরও বহু শত বছর পর অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদও কিন্তু তার বিশাল সাম্রাজ্যকে স্থিতিশীল রাখতে এক শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের ওপর নির্ভর করতেন। অর্থাৎ এই ধারাটা যুগ যুগ ধরেই চলে আসছিল। তাহলে লেখক মাসুদ খানের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ইতিহাসের কোন সত্যটাকে নতুন করে জানতে পারলাম? আসল শিক্ষাটা ঠিক কী? দেখুন, ইতিহাসের মূল শিক্ষাটা হল বিজয় বলতে আমরা প্রায়ই শুধু তলোয়ারের ঝনঝনানি আর পেশিশক্তির গর্জনকেই বুঝি, কিন্তু লেখক মাসুদ খানের কাজ আমাদের দেখাচ্ছে যে আসল বিজয়টা অনেক সময় এসেছিল নিস্তব্ধতায়, মানে গোপন কক্ষে বসে তৈরি করা নিখুঁত সব কৌশলের মাধ্যমে। তার মানে বিজয়ের আসল রেসিপিটা ছিল এই তিনটে জিনিসের একটা দারুণ সমন্বয়। ১. সঠিক সময়ে সঠিক তথ্য জোগাড় করা। ২. সেই তথ্য কাজে লাগিয়ে শত্রুকে অপ্রস্তুত অবস্থায় দ্রুত আক্রমণ করা। আর ৩. যুদ্ধের আগেই শত্রুর মনোবলকে একদম ভেঙে দেওয়া। লেখক মাসুদ খানের এই কথাটা দিয়েই আসলে পুরো ব্যাপারটা সংযম করা যায়। এই যোদ্ধারা ছিলেন ইতিহাসের সেই সব নায়ক যারা নিজেদের নাম প্রচারের জন্য কাজ করেননি, বরং নীরবে নিভৃতে সত্যের বিজয়কেই বড় করে দেখেছেন। শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়। আজকের এই প্রচার সর্বস্ব পৃথিবীতে, যেখানে প্রায় সবাই নিজেকে জাহির করতে ব্যস্ত, সেখানে সেই সব নাম না জানা প্রচার বিমুখ বীরদের নিঃস্বার্থ আত্মত্যাগ আর নিখুঁত কৌশল থেকে আমাদের আসলে কি শেখার আছে?